রাজগঞ্জের সেই ভিডিও, বিখ্যাত ভিডিও, প্রশান্ত বর্মন, তার কি খবর? 23শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 23শে জানুয়ারি শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে এবং তখন বিধাননগর সিআইডি তারা যদি গ্রেফতার করবেন এবং তারপর তিনি জামিনের জন্য আবেদন করতে পারেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যখন আপনাদের কাছে এই বক্তব্য পেশ করছি, 28শে জানুয়ারি, একটু ভালো করে খেয়াল করে দেখুন, 28শে জানুয়ারি অর্থাৎ বুধবার এবং প্র্যাকটিক্যালি 22শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারির মধ্যে তফাৎ হচ্ছে 1 মাস 6 দিন। শেষবারের মতো প্রশান্ত বর্মনকে যা শোনা যায় দেখা গিয়েছিল 22শে ডিসেম্বর রাজগঞ্জের বিডিওর অফিসে, এবং সেখানে তিনি একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করে পরবর্তীকালে বিডিও অফিসে আসেন এবং সেখানে বিডিও অফিসে কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে যান এবং সেদিনই কলকাতা হাইকোর্টে তার জামিনটা বাতিল হয়েছিল। আমি আজকের এই খবরটা কি জানতেন সেগমেন্টে নিয়ে এলাম এই কারণে, আমরা কেউ কিন্তু আর এই প্রশান্ত বর্মন নিয়ে আলোচনা করছি না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি আপনাদের কাছে বলছি, প্রশান্ত বর্মন নিয়ে কেউ আলোচনা করছি না, কোনো সংবাদ মাধ্যম আলোচনা করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তার আত্মসমর্পণ করা, রিফিউজ করা, প্র্যাকটিক্যালি আত্মসমর্পণ না করা মানে সুপ্রিম কোর্টের অর্ডারটাও তিনি মানলেন না। এই স্পর্ধা তাকে কে দিল? আমি বলছি এই স্পর্ধা সর্বোচ্চ প্রভাবশালী পরিবার থেকেই এসছে। তা না হলে কখনো কোনো বিডিও সুপ্রিম কোর্টের অর্ডারের পরও আত্মসমর্পণ না করে আড়ালে থাকতে পারেন না। পুলিশ তাকে গ্রেফতার করছে না কেন? বিধাননগরের গোয়েন্দা পুলিশরা তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারলেন না কেন? প্রথম দিকে তো গ্রেফতার করেননি, আপনারা জানেন। স্বপন কামিল্লা, দত্তাবাদের সোনা ব্যবসায়ী, সেই সোনা ব্যবসায়ী খুন করেছিলেন। এই খুনের মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন এবং তার সঙ্গে একাধিক ব্যক্তি, যে একাধিক ব্যক্তিদের গিয়ে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করে নিয়ে এসছে বিধাননগর পুলিশ এবং তাদের ইন্টারোগেশনও পর্যন্ত বিধাননগর পুলিশ করেছে, গোয়েন্দা পুলিশরা করেছে। যখন তাদের গ্রেফতার করা হয় ওই উত্তরবঙ্গ থেকে, তখন আমরা প্রশ্ন করেছিলাম যে প্রশান্ত বর্মনকে অন্তত গ্রেফতার না করুন, ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলেন না কেন? অর্থাৎ সেই সর্বোচ্চ প্রভাবশালীর আশীর্বাদের হাত তার উপর আছে। বিধাননগর পুলিশ তাকে ছুঁতে পেল না এবং তারপর তো আপনারা জানেন লোয়ার কোর্টে জামিনের জন্য আবেদন করলেন এবং লোয়ার কোর্টে জামিনও সিজিএম বারাসাত তিনি দিয়ে দিলেন। তারপর মিডিয়াতে প্রচুর হইচই হলো, তখন কলকাতা হাইকোর্টে মুভ করলো বিধাননগর পুলিশ কমিশনারেট এবং মুভ করার পর সেখান থেকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করলেন সিজিএম কেন কেস ডায়েরি দেখেননি, এবং শেষ পর্যন্ত জামিন রিফিউজাল হলো। সেই রিফিউজালের পর আমরা আশা করেছিলাম যে অন্তত প্রশান্ত বর্মন করবেন অন্তত সঙ্গে সঙ্গে, এবং তারিখটা ছিল সম্ভবত 22শে ডিসেম্বর, তিনি সারেন্ডার করবেন। শেষ পর্যন্ত সেই সারেন্ডারও হয়নি এবং তারপর তিনি সাইলেন্টলি সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের প্রভাবশালী আইনজীবীরা তারা অ্যাটেন্ড করেননি। তারপরে বিচারপতিও সম্ভবত একদিন বসেননি এবং শেষ পর্যন্ত সেই জামিনের আবেদনের শুনানি হলো এবং দ্যাট ওয়াজ টার্ন ডাউন, রিজেক্টেড। 23শে জানুয়ারির মধ্যে তাকে সারেন্ডার করতে বলা হয়েছিল এবং তাকে আমরা অবাক হয়েছিলাম যে কী করে সুপ্রিম কোর্ট তাকে শুক্রবার পর্যন্ত 4-5 দিন সময়ও দিল। যাই হোক, মহামান্য বিচারপতিরা দিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা আশা করেছি অন্তত সুপ্রিম কোর্টের রায়টাও মানবেন, কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়টাকেও তিনি মানলেন না এবং তিনি আড়ালে আবডালে চলে গেলেন। আচ্ছা বলুন তো, আমি একটা কথা বলি, প্রশান্ত বর্মন ইজ আ নোন ডেভিল, আমরা জেনে গেছি, আপনারা সবাই জানেন, উত্তরবঙ্গের মানুষ জানেন। দাবাং বিডিও বলে নিজের জেলাতে বছর পর বছর তিনি বসে থাকেন, সাদা খাতা জমা দেওয়ার অভিযোগ তার সম্বন্ধে। সেই মানুষটাকে বিধাননগর পুলিশ হাতের মধ্যে পেয়েও গ্রেফতার করেনি কেন? এই প্রশ্নটা আমাকে বারবার ভাবায়। তার মানে বিধাননগর পুলিশকেও উপরতলা থেকে ইশারা দেওয়া ছিল, রাজীব কুমারের দফতর থেকে কি দেখলে ইশারা দেওয়া ছিল যে ওকে টাচ করো না, ওকে গ্রেফতার করো না। মানে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীর কানেকশন, সোনা পাচারের কানেকশন, সাদা খাতার পিএসসির জালিয়াতি সে এক্সপোজ করে দিতে পারে, ডোন্ট টাচ হিম। এই ইশারা কি পুলিশের মধ্যে ছিল? আমার দক্ষিণ বিধাননগর থানার প্রথম দিকে দক্ষিণ বিধাননগর থানা সম্ভবত এই কেসটা ছিল, পরবর্তীকালে সেটা গোয়েন্দাদের হাতে গিয়েছিল। আমার একটা খুব পরিচিত বন্ধু, তিনি আমাকে বলেছেন যে দেখুন, যে মুহূর্তে বিধাননগর থানা থেকে গোয়েন্দাদের হাতে যাচ্ছে তার মানেই এর পেছনে একটা অন্য মোটিভ কাজ করবে, অর্থাৎ একে বাঁচানোর চেষ্টা শুরু হয়ে যাবে। এবং প্র্যাকটিক্যালি তাই প্রমাণিত হলো যে তারা
উত্তরবঙ্গ সফরে গেলেন। আমি বলছি এই বিধাননগর পুলিশের কাজ কারবার আপনারা তো জানেন, শিক্ষক ঠেঙানো থেকে শুরু করে ডাক্তার ঠেঙানোর যে ব্যাপারে এদের ভীষণভাবে আভিজাত্য আছে। তারা উত্তরবঙ্গে গেলেন, সেখান থেকে সজল সরকারকে গ্রেফতার করলেন, তার ড্রাইভারকে গ্রেফতার করলেন, একজন ঠিকাদারকে গ্রেফতার করলেন, তার ড্রাইভারকে গ্রেফতার করলেন, সবাইকে নিয়ে এসে বিধাননগরে জমা রাখলেন। আর প্রশান্ত বর্মনের অফিসে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলেন না। সেখানে তো লুকিয়ে রয়েছে উত্তর। অর্থাৎ সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালীর প্রসারিত হাতের তলায় প্রশান্ত বর্মন সেদিনও ছিলেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পরও তিনি আছেন। তাকে তার ফোন লোকেশন টাওয়ার ট্র্যাক করে পুলিশের আসলে ইচ্ছে নেই প্রশান্ত বর্মনকে ধরার। আমাদের মন থেকে শেষ পর্যন্ত প্রশান্ত বর্মন নামটা আমাদের মুছে যাবে। মিডিয়া তাদের দিকে আর ফোকাস করবে না, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। প্রশান্ত বর্মন আবার হয়তো উত্তরবঙ্গ সফরে আসবেন। দেখুন, এখনও পর্যন্ত লোকটিকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সাসপেন্ড করা হয়নি, তাকে অপসারণ করা হয়েছে। অপসারণ আর সাসপেনশনের মধ্যে একটা তফাৎ আছে। রাজ্য পুলিশের হাতে, আমি বলছি বিধাননগর পুলিশের হাতে, রাজীব কুমারের পুলিশের হাতে এই প্রশান্ত বর্মনের সম্বন্ধে যে অভিযোগ আছে, যেটা হাইকোর্ট আদালতে তারা পেশ করেছেন, আমি যতটুকু মিডিয়া থেকে জেনেছিলাম, যে খুনের দায় অভিযুক্ত তিনি যে খুনটা করিয়েছেন বা করেছেন তার প্রমাণ রাজ্য পুলিশের হাতে আছে। অথচ সেই রাজ্য পুলিশের মালিক রাজ্য সরকার তাকে সাসপেন্ড করছে না। এখানে তো লুকিয়ে রয়েছে অঙ্ক। কত বড় একটা প্রতারক সরকার নবান্নে বসে না থাকে। আপনি ভাবুন তো, রাজ্য পুলিশ আদালতে বলছে যে ওই মূল কালপ্রিট খুন করেছে একজন সোনা ব্যবসায়ীকে, স্বপন কামিলাকে। আবার সেই সরকার তাকে অপসারণ করছে, সাসপেন্ড করছে না। সেই সরকার তাকে বিডিও হিসেবে কাজ চালাতে দিয়েছে দিনের পর দিন, গত কয়েক মাস ডিস্টার্ব পর্যন্ত করেনি। যখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টেও গিয়ে প্রোটেকশন পাচ্ছেন, তখন আস্তে করে বলছে বাবা তুমি যাও, অনেকটা পার্থ চট্টোপাধ্যায় স্টাইল। অর্থাৎ পার্থদা আপনি মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, পার্থ চট্টোপাধ্যায় ধরার পর পার্থদাকে অব্যাহতি দিলাম, পার্থদাকে বহিষ্কার করলাম। এই শব্দবন্ধটা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি। এই প্রশান্ত বর্মনের ক্ষেত্রেও কিন্তু স্টাইলটা সেম। আসলে প্রতারক যখন প্রতারক হয় না, একটা সরকার যখন প্রতারক হয় এবং তার পরিচালক পরিবার যখন প্রতারক পরিবার হয়, তখন এটাই হয়, যা প্রশান্ত বর্মনের ক্ষেত্রে হলো। এখন কোথায় আছেন আমার নিশ্চিত ধারণা পুলিশ জানে। আমার ধারণা, একটি ব্যক্তিগত ধারণা, কোনো প্রমাণ দিতে পারবো না, পুলিশের প্রোটেকশনেই আছে। কারণ দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীর তিনি আশ্রিত একজন এখন অপসারিত বিডিও। ভুল বললাম কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।